ভোট কাছে এগিয়ে এলেই বোঝা যায় মানুষ তৃণমূল কংগ্রেসকে আসলেই কত ভালোবাসে। দলটাকে ভালোবাসে নাকি প্রয়োজনে স্বার্থের জন্য দলটা করে। এই দলে অনেক মানুষ আছেন যারা দলটাকে ভালোবাসেন, আবার এটাও ঠিক এই দলের একটা বড় অংশের মানুষ আছেন, হয়তো বেশিরভাগ মানুষ নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থে এই দলটা করেন। আসলে শাসক দলের সঙ্গে থাকলে অনেক স্বার্থ সিদ্ধি হয়, শাসক দলের সঙ্গে থাকলে অনেক লাভ লোকসানের অঙ্ক আছে। আর ঠিক সেটা বোঝা যায় ভোটের আগে, কারণ ভোটের সময় একটা ডামাডোল পরিস্থিতি থাকে, এই যায় যায় অবস্থা, এই তৃণমূল কংগ্রেস চলে গেল চলে গেল চলে গেল রব ওঠে। আর ঠিক তখনই সুযোগ সন্ধানীরা বেরিয়ে আসে এবং যে দলে তারা এতদিন ছিল, যে দলের সঙ্গে তারা এতদিন আষ্টে পৃষ্ঠে লিপ্তে ছিল, দলে থেকে সুবিধা নিয়েছিল, তারা দল ছেড়ে আরেকটা সুবিধার জন্য অন্য দলের খোঁজ করে। আর ঠিক সেই সময় হচ্ছে দল ছাড়ার একটা বেস্ট টাইম। ভোটের আগে আসলে দেখবেন যোগদান মেলা চলে। 2021-এর আগেও বিজেপিতে যখন দিলীপ ঘোষ সভাপতি ছিলেন, যোগদান মেলা হয়েছিল। সেই যোগদান মেলা নিয়ে বিতর্ক ছিল, বিতর্ক যে সেখানে নাকি সমাজের যাদের দাগি মানুষ, যারা হয়তো মাফিয়া, তারাও নাকি যোগদান মেলায় অংশ নিয়েছিলেন। যারা বিজেপি পার্টির জন্ম কত সালে, বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে কি চায়, তাদের এজেন্ডা কি, সেসবও জানে না, তারাও নাকি এ দলে ভিড়তে চেয়েছিলেন। সেই সমস্ত সেলিব্রিটিরা যারা বিজেপি পার্টির ফুল ফর্ম ঠিক করে বলতে পারবেন না গুগল সার্চ না করে, তারাও যোগদান মেলায় যোগ দিয়েছিলেন এবং মানে ভোটের পর যখন বিজেপি হেরে গেল মানে কেটে পড়েছিলেন। অনেকে তো আগেই কেটে পড়েছিলেন, মদন মিত্রের সঙ্গে তাদের ছবি দেখা গিয়েছিল। আর 2026 5 বছর পর আবার ভোট আসছে, এখনো বেশ কয়েকজন নেতা দল ছাড়ার জন্য তৈরি হয়ে আছেন। এবার অবশ্য সুকান্ত বাবুর সময়ে বা এখন শ্রমিক ভট্টাচার্যর সময়ে এখন অবধি যোগদান মেলাটেলা করার বিজেপির কোনো ইচ্ছে নেই। এখন অবধি কেউ যদি ভালো লোক, ভদ্র মানুষ দলে যোগ দেবেন, সেটা তাদের আপত্তি নেই, তারা নেবেন। কিন্তু ওই মেলা করে ওই দাগি আসামিদের, সেলিব্রিটিদের, যারা বিজেপির আইডিওলজি সম্পর্কে কিছুই জানেন না, বা এমন কোনো মানুষ যাদের নিলে দলের খুব একটা লাভটাও হবে না, তাদের নিতে আগ্রহী নয়। তা সত্ত্বেও অন্তত 5 জন নেতা, তার মধ্যে 3-4 জন হেভিওয়েট নেতা আছেন, তারা তৃণমূলের কথা বলছি, তৃণমূল কংগ্রেসের 5 জন নেতা যাদের নাম আপনারা জানেন, যাদেরকে আপনারা টিভির পর্দায় দেখেছেন, তাদের মধ্যে 3-4 জন হেভিওয়েট বলা চলে, তারা কিন্তু দল ছাড়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। তাদের মধ্যে একদা সাংসদ ছিলেন, একদা পঞ্চায়েত সমিতির দায়িত্ব সামলেছেন, এবং পঞ্চায়েত সমিতি মানে যে কোনো নেতা নয়, নাম শুনলেই আপনারা চমকে উঠবেন, খুব পরিচিত নেতা আপনাদের। প্রথম নামটা দিয়ে শুরু করা যাক। প্রথম নামটা হচ্ছে একজন প্রাক্তন রাজ্যসভার সাংসদের। তিনি কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ড এলাকায় থাকেন, তৃণমূলের চিকিৎসক নেতা, IM এর পশ্চিমবঙ্গের চ্যাপ্টারের দায়িত্বেও ছিলেন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্যসভার সাংসদ, ডাক্তার মানুষ। তার মেয়ে আবার কলকাতার একটি সরকারি প্রতিষ্ঠান থেকে, মেডিকেল কলেজ থেকে পাস আউট। সেই ডাক্তার তৃণমূল প্রাক্তন রাজ্যসভার সাংসদ দল ছাড়ার একটা পরিকল্পনা শুরু করেছেন বলে জানা যাচ্ছে। আপনারা ঠিক ইঙ্গিত করেছেন, একদম ঠিক। সেই ব্যক্তিটি, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরে দূরত্ব চলছে। তৃণমূলের মুখপাত্র ছিলেন, তৃণমূলের মুখপাত্রর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, দল তাকে শোকজ করেছে, এমনকি ব্যক্তিগত স্তরেও শাসক দল তাকে চাপে রাখার চেষ্টা করছে, ব্যক্তিগত স্তরে তাকে সমস্যায় ফেলার চেষ্টা করছে। এবং তিনি তিতি বিরক্ত শাসক দলের এহেন আচরণ থেকে। দলকে অনেক কিছু দিয়েছেন। তিনি আবার মুকুল রায়ের অনুগামী ছিলেন, দীর্ঘদিনের মুকুল রায়ের অনুগামী। মুকুল রায় এখন নিষ্ক্রিয় হওয়ার পর শোনা যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবির সঙ্গে সেট আপ করার চেষ্টা করছিলেন। কতটা সেই সেট আপ হয়েছে আমরা জানি না, কিন্তু আরজিকর কাণ্ডের পর তিনি মুখ খুলেছিলেন, তখন থেকেই দলের সঙ্গে তার সমস্যা চলছে। এবং এখন যাতে তিনি প্রাইভেট প্র্যাকটিস না করেন, তার জন্য IMA থেকে নানান রকম ফন্দিয়াটা হয়। অবশেষে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি সাময়িক স্বস্তি পেয়েছেন। মানে তার রাজ্যসভার চাকরিটা তো আর নেই, এক্সটেনশন করা হয়নি, তিনি নতুন করে রাজ্যসভার সাংসদ হতে পারেননি, কোনো বড় দায়িত্ব পাননি। তৃণমূলের মুখপাত্র
হিসেবে তাকে ফেরানো হয়নি। কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্রর পদ ছেড়ে দিয়েছেন, পরে দেখা যাচ্ছে আবার তিনি মুখপাত্রর দায়িত্ব পালন করছেন। কিন্তু তার ক্ষেত্রে দল এতটা তার প্রতি উদার কিন্তু হয়নি, সেই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসটা ছাড়তে চাইছেন। শোনা যাচ্ছে যে রাজ্যের প্রধান বিরোধী দলের সঙ্গে তিনি যোগাযোগ শুরু করেছেন, কিন্তু সেই যোগাযোগের এখন অবধি কোনো ফল মেলেনি বলেই জানা যাচ্ছে। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন পর্দার আড়ালে, এটা নতুন কিছু নয়। সমস্ত ব্যক্তি সমস্ত অন্যান্য দলের লোকের সঙ্গে যোগাযোগ রেখে চলে, ব্যক্তিগত স্তরে তার সঙ্গে দলের ক্ষতি করার কোনো বিষয় অনেক ক্ষেত্রেই জড়িত থাকে না। সেই ক্ষেত্রে সেই সুবাদে কথাবার্তা তাদের ব্যক্তিগত স্তরে হয়েই থাকে। অনেকে আবার দিলীপ ঘোষের মতন বলেই ফেলেন অমুক নেতা তৃণমূলের আমার বন্ধু, আবার সেই দিলীপ ঘোষই আগে বলেছিলেন যে এই শাসক দলের জন্য আমাদের এতজন কর্মী মারা গেছে, আবার তিনিই বলেন যে ওই নেতা আমাদের বন্ধু। তো এরকমটা হয়। দিলীপ ঘোষ প্রকাশ্যে বলেন তার সাহস আছে, অন্যান্যদের সাহস নেই। এবার এই রাজ্যসভার প্রাক্তন সাংসদ কবে বিজেপিতে যোগদান করেন সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু শোনা যাচ্ছে যে বিজেপির একটা অংশের এখনো কিন্তু আপত্তি রয়েছে। সেই আপত্তি কিভাবে মেটানো যায়, কি বিষয়, সেটা ভারতীয় জনতা পার্টির আভ্যন্তরীণ বিষয়। সেই বিষয়ে আমাদের নজর দেওয়ার আমাদের অন্তত কোনো প্রয়োজন আমরা বোধ করছি না, সেটা দুই দল বুঝবে। দ্বিতীয় নামটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নাম, ভাঙড়ের এক সংখ্যালঘু নেতা, যিনি এক শিক্ষিকার দিকে জগ ছুঁড়ে মেরেছিলেন স্কুলের নির্বাচনের সময়। সেই নেতাও, তার ছেলেও আবার বড় দাপুটে নেতা ছিলেন, কিন্তু সেই নেতা নিজেই গ্রেফতার হয়েছিলেন, পরে জামিন পেয়ে ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়েও তিনি কিন্তু ভাঙড় এলাকায় শান্তিতে নেই। তার বিরুদ্ধে অভিযোগ ছিল 2021 সালে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে ভাঙড় থেকে যে জেতানো হয়েছিল, তার পেছনে এই নেতার, যিনি জগ ছুঁড়ে মেরে বিখ্যাত হয়েছিলেন, একদা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন বলে তিনি দাবি করতেন। পার্থদার সঙ্গে তার বহু ছবি টবি দেখা গিয়েছিল সেই সময়। পরে অবশ্য পার্থ চট্টোপাধ্যায় জেলে চলে গেছেন, দেখা সাক্ষাতের বিষয় নেই। সেই নেতাও কিন্তু দল ছাড়ার ব্যাপারে আগ্রহী। কিন্তু আপনারা ভাববেন না তিনি বিজেপিতে জয়েন করবেন, তার একদম বিজেপিতে যাওয়ার ইচ্ছা নেই, বরং তিনি আইএসএফ এ যাওয়ার চেষ্টা করছেন বলে জানা যাচ্ছে। কিন্তু আইএসএফ তাকে নিয়ে করবেটা কি, এটা একটা বড় প্রশ্ন। কারণ ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী জিতেছেন, তিনি আবার চেষ্টা করছেন ভাঙড়েই যাতে জেতা যায়। ভাঙড়ে তুলনামূলক তার জমিটা শক্ত, তাহলে তিনি যদি ভাঙড়ে দাঁড়ান তাহলে এনাকে কোথা থেকে প্রার্থী করা হবে, এই জায়গায় কিন্তু গোটা বিষয়টা আটকে রয়েছে যে কিভাবে তাকে দলে অ্যাকোমোডেট করা হবে। তারপরে দলে অ্যাকোমোডেট করা হলে, আইএসএফ এ নেওয়া হলে তাকে কি আদৌ বাঁচানো যাবে, নাকি আরো বেশ কয়েকটা নতুন মামলা দিয়ে শাসক দল তাকে গ্রেফতার করিয়ে দেবে, এই প্রশ্নও কিন্তু ওই নেতার মনে রয়েছে। স্বাভাবিকভাবেই এখনো তিনি জল মাপছেন এবং এখনই দল বদল হয়ে যাবে কয়েকদিনের মধ্যে আপনারা যদি বলেন, তেমনটা নয়। কিন্তু এই দল বদলের প্রক্রিয়া একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা জানেন অনেক কিছুর উপর নির্ভর করে। তো ভোট অবধি অপেক্ষা করতে চাইছেন দুই পক্ষই, আইএসএফ এবং ওই নেতা। ভোটের সময় পরিস্থিতি দেখে দল বদলের একটা প্রক্রিয়া তৈরি করা হতে পারে, এমনটাই কিন্তু এখন অবধি জানা যাচ্ছে। তৃতীয় নাম বেশ জনপ্রিয় নাম, টিভির পর্দায় আপনারা দেখেছেন। তৃতীয় নাম হচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি ইতিমধ্যেই দল ছাড়ার পরিকল্পনা নিয়েছেন, তিনি আলাদা দল গড়বেন বলে ঘোষণা করেছেন। কিন্তু রাজনৈতিক মহলের যে বক্তব্য হচ্ছে যে তিনি দল ছাড়তে চাইছেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বার্তা দিতে চাইছেন তাকে যাতে মন্ত্রী করা হয়। কিন্তু তার ভাব বেগতিক দেখে মনে হচ্ছে যে তিনি মন্ত্রী হওয়ার জন্য নয়, তিনি অন্য কোনো একটা পরিকল্পনা নিয়েছেন। এবার 50টা জায়গায় যদি প্রার্থী দিতে হয়, তার মানে দলের তিনি এক্সপ্যানশন করবেন, তিনি একটা নতুন দল করবেন, এগুলো তো খুব খরচা সাপেক্ষ ব্যাপার। তাহলে প্রশ্ন, এই টাকাটা জোগাচ্ছে কে যে 50টা প্রার্থী দেবেন? নাকি এটা সবই ভাওতা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকাচ্ছেন? এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকে টমকে তার দলে থেকেই কতটা লাভ লোকসান হবে সেই ব্যক্তির ব্যাপার। কিন্তু হুমায়ুন কবিরের যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই হুমায়ুন কবির কংগ্রেসের গর্ভে জন্ম নিয়ে দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে থেকে, সেভাবে বলতে গেলে রাজনীতির ভাষায় গদ্দারি করেছেন। কংগ্রেসে
থেকে খেয়ে পড়ে আবার তৃণমূলের মধু খেতে এসেছেন। তিনি আবার মুসলিম নেতা হয়ে দাবি করেন, অনেকেই বলেন তিনি ওই অঞ্চলে মুসলিমদের নেতা। আবার সেই দল মুসলিমদের নেতা এই হুমায়ুন কবির আবার চলে গিয়েছিলেন বিজেপিতে, কিন্তু বিজেপির তার মধুচন্দ্রিমা কেটে যায় কয়েক মাসের মধ্যেই। বিজেপি থেকে তিনি আবার তৃণমূলে ডাইভ দিয়েছেন। তৃণমূলে ডাইভ দিয়ে তিনি বেশ গরম গরম রগরগে কথা বলেন। তিনি তার এলাকায় যারা সংখ্যায় কম আছেন, অর্থাৎ হিন্দু মানুষজন, তাদের দিকে নাম না করে ইঙ্গিত করে বলেন কেটে ভাগীরথীতে কি ভাসিয়ে টাসিয়ে দেবেন, এইসব বলেছিলেন, মিডিয়াতে খবর হয়েছিল। আবার তিনি পশ্চিমবাংলায় বাবরি মসজিদ করবেন বলেছেন। এই বছরের শেষেই সেই বাবরি মসজিদের নাকি শুরুয়াত হয়ে যাবে, এই বাবরি মসজিদ নাকি নির্মাণের কাজ শুরু হবে। তিনি এরকম গরম গরম কথা বলেন, গরম গরম ভাষণ দেন। এখন আবার তিনি বলছেন 50টা জায়গায় তিনি প্রার্থী দেবেন, নতুন দল তিনি করবেন। কিন্তু সেই নতুন দল করতে গেলে 6 মাসের মধ্যে কত কি করতে পারবেন তিনি, সেটা তিনিই জানেন। কিন্তু তৃণমূলে তিনি আর থাকছেন না বেশি দিন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং শোনা যাচ্ছে একটা সম্ভাবনা আছে যে তার নাকি কংগ্রেসের সঙ্গেও কথা টথা হয়েছে, এবং কংগ্রেসের দিকেও তিনি আলটিমেটলি যদি দেখেন যে তার দল খুব বেশি এই যে ব্ল্যাকমেল পলিটিক্সটা চলছে সেটা যদি সুবিধা না করতে পারে, তাহলে তিনি কিন্তু তার পুরনো দল কংগ্রেসেও চলে যেতে পারে। এবার অধীর রঞ্জন চৌধুরী তাকে কিন্তু বেশ ভালো রকম অতীতে টাইট ফাইট দিয়েছেন তার এলাকায়, এবং অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তার একটা ঝামেলা ছিল। ফলে যদিও এখন অধীর রঞ্জন চৌধুরীর ক্ষমতা কংগ্রেসেও কমে গিয়েছে, এবার অধীরবাবু তাকে পুনরায় কংগ্রেসে স্বাগত জানান কিনা সেটা একটা কিন্তু দেখার বিষয় থাকবে। বর্তমানে অধীর রঞ্জন চৌধুরীর যে মুড, তিনি কিন্তু এসব আর পছন্দ করছেন না। তিনি একটা সংস্কারপন্থী চিন্তা ভাবনা নিয়েছেন, কিন্তু কংগ্রেসে অধীর চৌধুরীর কতটা কথা শোনা হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ কংগ্রেসে দেখা যায় যে শুধুমাত্র একটা খবরের জন্য, নাম কাওয়াস্তে, চমক দেওয়ার জন্য অন্য দল থেকে আসলেই তাকে টিকিট দিয়ে দেয়, আবার তারা চলে যায়। কংগ্রেসও জানে যে কিছুদিন পরে চলে যাবে, তা সত্ত্বেও তারা টিকিট দেয়, এরকম একটা জায়গা কিন্তু কংগ্রেসে চলছে। আরেকটা নাম হচ্ছে, চতুর্থ যে নামটা আমরা নেব সেই নামটা হচ্ছে রাজন্না হালদার। রাজন্না হালদার ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছেন। তার এআই করা ছবি টবি নিয়ে তার যে মন্তব্য এসেছিল কসবা ল কলেজ কাণ্ডের পর, তারপর থেকেই তার দল বদলের জল্পনা তৈরি হয়েছিল। শোনা যায় লেবুতলা পার্ক এলাকার এক বিজেপি নেতা, যিনি কলকাতা পুরসভার কাউন্সিলরও বটে, তিনি কিন্তু উদ্যোগটা নিয়েছিলেন যাতে রাজন্না হালদার ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে পারে। শোনা যায় তার উদ্দেশ্য ছিল একটা চমক দেওয়া। রাজন্না হালদারের মতন বিতর্কিত চরিত্র যদি ভারতীয় জনতা পার্টিতে আসে তাহলে একটা বড় চমক হবে, এটা নিয়ে কিছুদিন কথাবার্তা হবে। কিন্তু বিজেপির একটা আদি অংশ যেটা রয়েছে, বিজেপির একটা বড় অংশ এটা কিন্তু পছন্দ করেনি। কারণ রাজন্না হালদারকে এনে হয়তো চমক দেওয়া যাবে, কিন্তু রাজন্না হালদার সংগঠন হিসেবে বা নেতার তো একটা জনপ্রিয়তা হয়, তার একটা ফ্যান ফলোয়িং হয়, 10টা লোককে নিয়ে চলতে হয়। রাজন্না হালদার ব্যক্তিগত নেতৃত্বে, মানে ব্যক্তিগত স্তরে নেতৃত্বের জায়গায় কিন্তু নেই। হয়তো তাকে নিয়ে চমক দেওয়া যেতে পারে, কিন্তু নেতা হিসেবে তার কোনো কিন্তু এখনো মর্যাদা বা এলাকায় একটা ধাক তৈরি হয়নি। সেই কারণেই তাকে বিজেপির একটা বড় অংশ আপত্তি জানিয়েছিল যে রাজন্না হালদারকে নিয়ে চমক দেওয়া ছাড়া দীর্ঘমেয়াদী কোনো লাভ হবে না। একটা কাউন্সিলরের টিকিট দিয়েও তাকে জেতানো যাবে না, বরং এখন বিধানসভার আগে এলে বিধানসভার টিকিট চাইতে পারেন। বিধানসভার টিকিট নিয়ে তিনি কতটা জিততে পারবেন, কতটা তার জেতার ইচ্ছা আছে, এসব নিয়ে প্রশ্ন ছিল, বা তার বিজেপিতে আগমনের উদ্দেশ্য এবং কসবা ল কলেজের পর এইসব বিতর্কিত কথা বলার যে টাইমিং, সেই টাইমিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। যে প্রত্যেকবার দেখা যায় বিজেপিতে কিছু স্লিপার সেল পাঠিয়ে দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে, এই ব্যাপারও সেরকম কিনা সেটা নিয়ে কিন্তু বিজেপির একটা বড় অংশ প্রশ্ন তুলেছিল। এর কতটা তথ্যতা আছে সেটা তারাই বলতে পারবে। আমি স্লিপার সেলের ব্যাপারটা বলছি, মানে ওকে রাজন্নাকে তৃণমূল থেকে বিজেপিতে ইমপ্লান্ট করার ব্যাপারে কতটা চক্রান্তের ব্যাপার ছিল সে বিষয়ে কোনো ধারণা আমার নেই, এটুকুন আমি বলতে পারি। কিন্তু তার দল বদলের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, আপাতত সেটা স্থগিত আছে, কিন্তু একেবারে শেষ হয়ে যে গেছে সেটা কিন্তু নয়। রাজন্নার তরফ থেকে এখনো চেষ্টা করা হচ্ছে যে তার একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যাতে তিনি পেতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে। এবার মনসুন সেশন চলছে,
শ্রমিক ভট্টাচার্য সহ সাংসদরা একটা বড় অংশ ব্যস্ত রয়েছেন দিল্লিতে, তারা ফিরে এলে, রাজ্য কমিটি গঠন হয়ে গেলে তখন রাজন্না হালদারকে ভোটের আগে জয়েন করানো যায় কিনা সে বিষয়টা কিন্তু তখনই একেবারে চিত্রনাট্যটা পরিষ্কার হয়ে যাবে। আপাতত এই চিত্রনাট্য নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। শেষ নামটা আমি একদম শেষে বলছি, তার কারণ তিনি রাজন্যার আলোতেই আলোকিত। আমি কথা বলছি প্রান্তিক চক্রবর্তীকে নিয়ে। প্রান্তিক চক্রবর্তী রাজন্যার স্বামী বলে পরিচিত। যখন রাজন্যা প্রান্তিকরা প্রতিবাদ জানিয়েছিলেন এবং একটি সিনেমা তৈরি করেছিলেন আরজিকর কাণ্ডের পরে, তখন থেকেই তাদেরকে শোকজ করা হয়, তারপর থেকেই তাদেরকে দলে বসিয়ে রাখা হয়েছে কার্যত। এখন অফিসিয়ালি কোনো তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে তাদের ডাকা হয় না, যদিও তাদের তৃণমূলের পুরনো বন্ধু বান্ধব রয়েছে, তারা দেখা করেন, সাক্ষাৎ করেন, রাজনৈতিক আলোচনা করেন, কিন্তু তাদের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে না। এই প্রান্তিক চক্রবর্তীও চাইছেন যে যাতে তার একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হয় এবং তারা কথা বলার যাতে অন্তত স্পেসটা পান, সেই কারণে তারা সেই চেষ্টা করছেন। তাদেরও দল বদলের ইচ্ছে রয়েছে বলে তাদের ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে। এবার এই 5 জনের মধ্যে কারা কারা কত দ্রুত দল বদল করেন সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। যারা অর্থনৈতিকভাবে আমাদের সহযোগিতা করছেন সুপার চ্যাট পাঠিয়ে, স্টার পাঠিয়ে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ফের দেখা হবে।